অন্ধকার কুঠুরির সামনে মেঝেতে বসে আছে মুস্কান। তার দৃষ্টি শেকড়েবন্দি পুরুষটার দিকে। ধুলোবালি ওর গায়ে মাখছে, তবুও তার হুঁশ নেই। সে শায়েরের দিকে বিস্মিত নয়নে তাকিয়ে আছে। শায়েরের মুখটা দেখে বোঝা যাচ্ছে না আদৌ সে সব বলবে কি না। মুস্কান নিচু গলায় জিজ্ঞাসা করে, আপনি পরীকে খুব ভালোবাসেন তাই না? সেই ভালোবাসার সাথে কি এমন হয়েছিল? আপনি কি খুনগুলো সত্যিই করেছেন? একটা আওয়াজ যা আমার কানে সব সময় বাজে, একটা চেহারা যা আমার চোখে সব সময় ভাসে। একটা সময় ছিল যখন সেই মানুষটা আমার কাছে ছিল, এখনও আছে। আমি চোখ বন্ধ করলেই তাকে দেখতে পাই। দয়া করে বলুন না অতীতের সেই ঘটনা। আমি আপনাদের ভালোবাসার সাক্ষী হিসেবে থাকতে চাই। আমি আপনাকে বলবো সব, কিন্তু একটা কথা আপনাকে দিতে হবে। কাউকে কোনোদিন সত্যিটা বলতে পারবেন না আপনি। কথা দিলাম আমি কাউকে কিছু বলবো না। আপনি বলুন। শায়েরের দৃষ্টি মিলে সামনে রঙা ওঠা কালচে দেওয়ালের দিকে। কত যত্নহীনে এই দেওয়ালটা এরকম হয়েছে তা বেশ বুঝতে পারি। তার অতীতের মতো এই দেওয়ালের অতীত যে ভালো কাটেনি। সে তার রঙহীন অতীতে ডুব দিল। বৈঠকে হন্তদন্ত হয়ে আসলো সিরাজ। আফতাবে জরুরি তলব তার হলো। জমিদার বাড়িতে থাকাটা নিরাপদ মনে হলো না। এখানে থাকলে নাওশাদের মতো সেও গায়েব হয়ে যেতে পারে। কেননা এখন পর্যন্ত তার কোনো খবর পাওয়া যায়নি নাওশাদের। প্রথমত সবাই ভেবেছিল পরীর ভয়ে সে জমিদার বাড়ি ত্যাগ করেছে, কিন্তু সবাই যখন জানতে পারে যে নাওশাদ নিজ বাড়িতেও যায়নি, তখন সবার সন্দেহটা বাড়ে। কাজটা কি পরী করেছে তার যথাযথ কোনো প্রমাণ পায়নি কেউ। শায়ের যেহেতু রাতে পরীর সাথে ছিল, সেহেতু পরীর দিকে আঙুল তোলা অসম্ভব। শায়ের বাদে ওরা সবাই গুরুত্বপূর্ণ সভা বসেছে। শায়েরকে কীভাবে হত্যা করা যায় সেই পরিকল্পনা করছে সবাই। সিরাজ গম্ভীর গলায় আফতাবকে বলে, এই মুহূর্তে শায়েরকে মারা কি ঠিক হবে? আমাদের মুখোশ খোলার হাতিয়ার কিন্তু একমাত্র শায়েরের কাছে আছে। ও মরে গেলে কিন্তু আমাদের জেলে যেতে হবে। সেই ব্যবস্থা কিন্তু শায়ের করে রেখেছে। আফতাব জবাব দিল না, বিধায় আকির বলে উঠল, পরেরটা পরে দেখা যাবে। শায়ের বেঁচে থাকলে আমরা পরীর হাতে মরব। ভাই কথা বলেন আপনি। তা ঠিক, পরী এখন হিংস্র হয়ে উঠেছে। যাকে সামনে পাবে তাকে থাবা মারবে। সিরাজ বলে উঠল, আর রূপালী? রূপালী আবার কি? সে পরীর মতো আমাদের মারতে আসবে না। মেয়েদের সাথে ও বেঁচে থাকুক, কিন্তু যেদিন দেখব রূপালী পরীর মতো, সেদিন সেও শেষ হবে। ওরা মেয়ে হয়ে যদি বাপকে মারতে চায়, তাহলে আমি ওদের অস্তিত্ব রাখবো না। জুমানকে কি করবেন ভাই? ও থাকুক বাগান বাড়িতে। যেদিন ও পুরোপুরি সব কাজ শিখে যাবে, তখন না হয় আসবে। তাহলে আজকে শায়েরকে বাগান বাড়িতে নিয়ে যাই, তারপর না হয় মেরে ফেলবো। সিরাজ, তুমি যে শায়েরকে নিয়ে আজ বাগান বাড়িতে যাবে, তারপর আমরা যাব। সভা ওখানেই শেষ হলো। তবে শায়ের জানতে পারল না যে ওর বিরুদ্ধে কত বড় ষড়যন্ত্র করা ফেলেছে। তবে সব কথা শেফালির কানে চলে গেল। পরীর আদেশে শেফালি সর্বদা বৈঠকে নজর রাখে। তাই সে খবরটা পরীকে জানিয়ে দিল। খারাপ স্বামীকে বাঁচানোর জন্য পরী মরিয়া হয়ে উঠল। শেফালি তো বুঝতে পারলো, বলল, আপনি শায়ের বাইরে অনেক ভালোবাসেন তাই না আপা? হের খারাপ কাম করলেও কিন্তু আপনারে অনেক ভালোবাসে। হের লাইগে আপনারা তো টান। খুন করে সে পাপ করেছে শেফালি, কিন্তু এই পাপের ক্ষমা আল্লাহ করবেন যদি সে আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ বলেছেন, তুমি যদি বিচার করো তাহলে আল্লাহ তার বিচার করবে না। এই জন্য আমি তাকে শাস্তি দেব না। আমি চাই তার বিচার আল্লাহ করুক। আমি শুধু তাকে ভালোবাসবো। সেই ভালোবাসায় সে নিজেকে শুধরাবে। চলে যাওয়ার আগে পরী আবার পেছন ফিরে বলে, আজকে তোকে সব কাজ করতে হবে, পারবি তো? শেফালি মাথা নাড়ালো। সে বুঝলো আজকে ভয়ানক কিছু হতে চলেছে। পরী শায়েরকে বাঁচানোর জন্য কিছু একটা তো করবে, কিন্তু তারপর পরীর কী হবে তা ভেবে ভয়ে আছে শেফালি। পরী রূপালীর ঘরে গেল। পিকলুকে নিয়ে বসে আছে সে। কাল বিলম্ব না করে পরী বলে, সিরাজকে মারবে না আপা? আজকে সে সময় এসে গেছে। রূপালীর চেহারা ভয় দেখতে পেল পরী। নওশাদকে মারার সময় ভয় পেয়েছিল, এখন সেই ভয়ে রেশ কাটিয়ে উঠতে পারেনি সে। পরী রূপালীর মনে রাগ জন্মানোর জন্য বলল, এত সহজে তাকে ছেড়ে দিবে? যে তোমাকে মিথ্যে ভালোবাসা জালে আটকেছিল, যে তোমাকে সলিলের হাতে তুলে দিয়েছিল, ভাবতে পারো সেদিন আমি না থাকলে তোমার কি হতো? কবিরকে তো আমি শেষ করে দিয়েছি, এখন সিরাজকে কি তুমি ছেড়ে দিবে? রূপালীর মনে পড়ে গেল জঘন্য অতীতের কথা। পরী না থেকে সেদিন সলিল তার ইজ্জত হরণ করত, বেঁচে থাকতে পারতো না সে। আর সিরাজ ওকে ধোকা দিয়েছে এই কথা মাথায় আসতে রাগে জ্বলে উঠে সে। রক্ত টকবগিয়ে ফুটতে থাকে সারা শরীরে। এত কিছুর পরে সিরাজকে ছাড়া যাবে না, কিছুতেই না। পরীর দিকে তাকিয়ে সে ইশারা করলো। পরী মুচকি এসে চলে গেল। সূর্য ডুবতে সকাল দিক থেকে সবাই তৈরি হতে লাগলো। ওদিকে আফতাব, আখির আর সিরাজ পরিকল্পনা করেছে, আর এদিকে পরী। পরী শায়েরকে তলব করেছে এবং শায়ের সাথে সাথে চলে আসে। তবে এবার পরী শায়েরকে সোনালি ঘরে নিয়ে যায়। শায়ের পুরো ঘরে চোখ বুলিয়ে নিল। পরী কাঠের চেয়ারে টেনে শায়েরকে বসতে বলল। বসলো শায়ের। এই ঘরে নাওশাদকে মেরেছি আমি। অবাক হলো না শায়ের? আপনি নাওশাদকে মেরেছেন এটা আমি সেই রাতেই টের পেয়েছি। কিন্তু টের পেলেন? আমি তো সাবধানে ঠান্ডা মাথায় ওকে মারলাম। রক্তের গন্ধের সাথে আমি যে পরিচিত পরিজান।
তাহলে সকালে শেফালি আর কুসুমকে উঠোন লেপতে দেখে আমার সন্দেহটা সত্যি হয়। ওরা রক্তের দাগ ঢাকতে এটা করছে। আপনি আমার চোখে কিছুই ফাঁকি দিতে পারবেন না। পরি হেসে সায়রের দিকে এগিয়ে গেল। হাতে একটা দড়ি নিয়ে সায়রের হাত চেয়ারের সাথে বাঁধতে বাঁধতে বলল, প্রথমে এইভাবেই নওশাদকে চেয়ারের সাথে বাঁধছিলাম। তারপর ওর মুখের ভিতর গামছা ঢুকিয়েছিলাম যাতে ও শব্দ না করতে পারে। তারপর ওর দুটো আঙ্গুল কেটে নিয়েছিলাম। তারপর কি করলেন? পরি এবার সায়রের হাত দুটো বাঁধতে লাগলো। তারপর ওর বুকে ছুরি চালিয়েছিলাম। তারপর উঠোনের কোণে জীবন্ত পুড়তে দিয়েছি। আর তারপর আপনাকে অন্দরে রেখেছি। আপনার বুদ্ধির তারিফ করতে হয়, তা এখন আমাকেও সেভাবে মারবেন নাকি? সাহেবের কথা শুনে হাসলো পড়ি। গামছাটা হাতে নিয়ে বলল, না, আপনি এখানে চুপটি করে বসে থাকবেন আর আমি বাগান বাড়িতে গিয়ে সিরাজকে মেরে চলে আসবো। কথাটা শোনা মাত্র সাহেবের চেহারা ভাবভঙ্গি বদলে গেল। সে বিনয়ের স্বরে বলল, ওখানে যাবেন না পরিজন, আপনার বিপদ হবে। আমার হাত খুলে দিন, দয়া করে যাবেন না। পরি সাহেরকে আর কথা বলতে দিল না। গামছা দিয়ে ওর মুখ বেঁধে দিল। মাথা নেড়ে সাহের পরীকে যেতে নিষেধ করলো বারবার, কিন্তু পরি সেসব পাত্তা না দিয়ে দরজা ছিটকিনি তুলে দিয়ে চলে যায়। সাহেব ছটপট করছে ছাড়া পাওয়ার জন্য, কিন্তু কোনো লাভ হচ্ছে না। শক্ত করে বেঁধেছে পরি। মুখে বাধা থাকার কাউকে ডাকতেও পারছে না। নিজ কক্ষে গিয়ে পূর্বের পোশাক নেয় পরে নিল পরি। মুখটা কাপড় দিয়ে ঢেকে নিল। রূপালীও পরির মতো পোশাকে নিজেকে তৈরি করছে। পরি কুসুমের হাতে ওর তলোয়ারটা দিয়ে অন্দরে ঢোকার দরজা সামনে দাঁড় করিয়ে রাখলো। যদি কেউ জবরদস্তি করে ভেতরে আসতে চায় তাকে যেন আঘাত করে। কুসুম জানে সে এটা করতে পারবে না, তবু সাহস করে দাঁড়িয়ে রইল। রীতিমতো কাঁপতে লাগলো সে। রূপলি আর পরি ছাদে চলে গেল। আম গাছ বয়ে দুজনে মাটিতে নামলো। বাড়ির পেছনের দিক দিয়ে দুজনে বেরিয়ে পড়লো বাগান বাড়ির উদ্দেশ্যে। বাগান বাড়ির 4 জন রক্ষী আছে শুধু, আর সবগুলো জমিদার বাড়ি পাহারা দেয়। কারণটা অবশ্য পরি কখন কি হয়ে যায় সেজন্য আফতাব এত পাহারার ব্যবস্থা করে দিচ্ছে। অন্ধকার পথ করে জমিদার বাড়ির দিকে আসছে সিরাজ। পথে হুট করে শেফালি এসে দাঁড়ালো। সিরাজ চমকে গেল শেফালিকে দেখে। সে বলে উঠল, তুই এত রাতে এখানে কি করিস? এইখান কথা আপনারে কইতে আসছি। নওশাদরে পরিয়াপা খুন করছে, আমি নিজের চোখে দেখেছি। এ কথা আগে বললি না কেন? আর এখানে এসেছিস কেন তুই? পরিয়াপার ডয়ারে কই নেই। বড় কর্তা আপনারে বাগান বাড়ি যাইতে কুছো। সাহের ভাইরে নিয়া হের বাগান বাড়িতে চইলে গেছে, তাই আমারে পাঠাইছে আপনারে খবর দিতে। আপনি এখনই যান। সিরাজ কিছুটা সন্দেহের দৃষ্টিতে শেফালির দিকে তাকাতে সে বলে উঠল, আমি জানি না আপনারা কেন যাইতে গেছে, আমি গেলাম। দ্রুতপথে শেফালি প্রস্থান করলো। সিরাজ ওখানে দাঁড়িয়ে থেকে ভাবলো ওর আসতে দেরি বিধায় হয়তো সায়েরকে নিয়ে ওরা রওনা চলে গেছে। তাই সিরাজ বাগান বাড়ির পথ ধরে। কিন্তু আফতাব আর আখির যে এখনও সিরাজের অপেক্ষা করছে তা সিরাজ জানতেই পারলো না। বাগান বাড়ির বাইরে দুজন পাহারা দিচ্ছে। এমন সময় দূরের ঝোপের ভেতর থেকে শব্দ ভেসে আসছে, কিন্তু হচ্ছে তা দেখার জন্য একজন সেখানে যায়। সাথে সাথে তাকে টেনে ভেতরে নিয়ে গেল পরিয়ার রূপালী। মাথায় আঘাত করে জ্ঞানহীন করে দেয়। আর দ্বিতীয় দিয়ে দড়ি দিয়ে বেঁধে দেয়। দ্বিতীয়জন প্রথমজনের খোঁজে তাকেও একই অবস্থা করে ফেলে। তারপর দুজনে একসাথে বাড়ির ভিতরে ঢোকে। পরি সাবধানে পা ফেলে এগিয়ে যাচ্ছে সেই ঘরটাতে যা আর যেখানে পরীকে বেঁধে রাখা হয়েছিল। কিন্তু সেখানে গিয়ে পরি অবাক, কেননা সেখানে জুমান বসা। মাথা নিচু করে জুমান বসে আছে। একজন রক্ষী ওকে খাবার খাওয়ানোর জন্য বলছে, কিন্তু সে খাচ্ছে না, কাঁদছে আর বলছে মায়ের কাছে যাবে। বছর 13 ছেলেটা আর কি বুঝবে? পরি আর রাগ ধরে রাখতে পারলো না। হনহন করে ভেতরে ঢুকে গেল। পরীকে দেখে চমকে গেল লোকটা, তবে চিনতে পারে না। তবে জুমান ঠিকই চিনে ফেলে পরীকে। সে বলে ওঠে, পরিয়াপা, আমার এইখান থেকে নিয়ে যাও, আমি থাকুম না। লাঠি নিয়ে তেড়ে এলো লোকটা পরীর নাম শুনে। কিন্তু পরী কায়দা করে তার লাঠি কেড়ে নিল। তাকে আঘাত করে বসলো, কিন্তু পর মুহূর্তে পেছন থেকে কেউ পরীকে লাঠি দ্বারা আঘাত করতে মাটিতে লুটিয়ে পড়ে সে। তাকে দেখে রক্ষী এসে পড়েছে। সে আবার পরীকে মারতে যাওয়ার আগে তার রক্ত ছিটকে এসে পরীর মুখে পড়ে, কারণ রূপালী তাকে আঘাত করেছে। বড় একটা ছুরি লোকটার পিঠে গেঁথে গেছে। লোকটার সাথে সাথে মাটিতে পড়ে ছটপট করতে থাকে। অন্যজন ভয়ে গুটিয়ে যায়। বুদ্ধি করে ওরা 4 জনকে কাবু করে ফেলেছে। এখন সিরাজ রাজার পালা। পরে দ্রুত পায়ে জুমানের কাছে গেল। এসে মারামারি দেখলে ভয় পায় জুমান, আর সেই ছেলেটাকে দিয়ে খারাপ কাজ করাতে চায়। এটা ভেবে আরও রাগ হচ্ছে পরীর। রূপালী দা হাতে বেঁচে যাওয়া রক্ষীর দিকে এগিয়ে গেল। লোকটা ভয়ে এক কোণে দাঁড়িয়ে রইল, তবে রূপালী তাকে বাঁধলো দড়ি দিয়ে। এবার জুমানকে ওরা বাড়িতে পাঠাবে। সিরাজ এক্ষুনি চলে আসবে। এখন জুমানকে বাইরে পাঠানো ঠিক হবে না। পরি জুমানকে উদ্দেশ্য বলল, এক্ষুনি সিরাজ এখানে আসবে। তুই লুকিয়ে যাবি, সদর দরজা দিয়ে ঢুকবি না, গাছ বেয়ে ছাদে উঠবি, তারপর ঘরে যাবি। সবার আগে সোনা আপার ঘরে যাবি। সেখানে তোর সায়ের ভাইকে আমি বেঁধে রেখেছি। তুই আগে তার বাঁধন খুলে দিবি, তারপর শ্বশুরবাড়ির পথ জানা আছে তোর? রাতের বেলা যেতে পারবি তো? কী হচ্ছে কিছুই বুঝতে পারছে না জুমান, তবে এটুকু বুঝতে পারছে যে পরীর কথা মতো ওকে কাজ করতে হবে। তাই সে মাথা নাড়ালো। পরি বলল, শেফালিকে বলবি ও যেন পিকলুকে নিয়ে বাইরে তোর কাছে দিয়ে যায়। তারপর পিকলুকে নিয়ে আমার শ্বশুরবাড়িতে চলে যাবি। আমি পরে তোকে
চিঠি পাঠাবো কেমন? জুমান কাঁদছে আর মাথা নাড়ছে। সে বলে, আব্বা একটুও ভালো না আপা, আম্মারে খুব মারে। ওই দিন আমারে কইল আমি যদি মিথ্যে কইয়া তোমারে না বাড়িতে না আনি তাহলে আম্মারে মাইরে ফেলাবো। এরই মধ্যে সেখানে সিরাজের আগমন। পরীকে আশেপাশে রূপালীকে দেখল না। জুমান দৌড়ে পালিয়ে গেল। সিরাজ বুঝতে বাকি রইল না, লাঠি হাতে সোজা দাঁড়ালো পরী। সিরাজ বলল, তুমি এখানে? বাহ, চিন্তা শক্তি দারুণ তোমার। আমাকে চিনে ফেলেছ? তবে আজ পরী হয়ে নয়, তোমার জম হয়ে এসেছি। পরনের পাঞ্জাবির হাতাটা গোটাতে গোটাতে এগিয়ে এলো সে। ঠোঁটের কোণে তার ঝুলে আছে হাসি। আশেপাশে সব কিছু ভালো করে দেখে নিল। আসার সময় রক্ষীদের না দেখে তার সন্দেহ হয়েছিল। পুরোপুরি নিশ্চিন্ত হওয়ার জন্য সে ভেতরে আসে। ঘরের এক কোণে রক্ষীকে বাধা দেখে সেদিকে পা বাড়ালো সে। কিন্তু মাঝপথে লাঠি উঁচিয়ে পরী তাকে থামিয়ে দিয়ে বলে, ভুলেও ওইদিকে পা রেখো না, আগে নিজের দিক ভাবো। সিরাজ এবার হাসে। তুমি আমার সাথে লড়াই করতে এসেছো পরী? এটা হাস্যকর পরী। বাঁচতে চাও তো ফিরে যাও। এই মুহূর্তে তোমাকে মারার কোনো ইচ্ছে আমার নেই। তোমাকে ধীরে সুস্থে মারবো। যাও, ফিরে যাও। নিজের কথা শেষ করে সিরাজ আবারও সামনে এগিয়ে চলল। কিন্তু এবার সে প্রতিহত হলো পরীর লাঠির দ্বারা। সিরাজের পিঠে জোরে আঘাত করলো পরী। রাগান্বিত হয়ে ঘুরে দাঁড়ালো সিরাজ। মুখে বিশ্রী ভাষা তুলে এগিয়ে এলো পরীর দিকে। সিরাজের সাথে হাতাহাতি শুরু হলো পরীর। সিরাজ খালি হাতে আর পরী লাঠি হাতে। সিরাজ বুঝে গেল এভাবে খালি হাতে পরীর সাথে লড়াই করা যাবে না। সেই ভাগ বুঝে সে কক্ষ ত্যাগ করতে যাবে অন্য একটা কক্ষে, যেখানে ধারালো অস্ত্র রাখা আছে। পরী নিজেও ছুটছে সিরাজের পিছু পিছু। সিরাজ দৌড়ে সেই ঘরে ঢুকে। তার জানা মতে এই ঘরে অস্ত্র আছে এবং সে পেয়ে গেল। পরীকে উদ্দেশ্য করে বলল, এখনও সময় আছে পরী, তুমি চলে যাও, নাহলে কঠিন মৃত্যু দিব আমি তোমায়। তুমি ভুল সিরাজ, আজ যে মৃত্যু আমি তোমাকেই দিব। আমি জানি মৃত্যুর দুয়ারের কাছে আমি পৌঁছে গেছি। আমি মৃত্যুকে ভয় পাই না। সিরাজ বুঝলো আজ লড়াই করতে হবে তাকে। তাই সে এগিয়ে এসে অস্ত্র চালায় পরীর উপর। পরী নিজেকে রক্ষা করতে গিয়ে আরেকটা অস্ত্র হাতে নেয়। কিছুক্ষণ দুজনের মধ্যে অস্ত্রযুদ্ধ করার পর দুজনে একটু একটু জখম হয়। একটা সময় পরী হাতের অস্ত্রখানা ছিটকে দূরে পড়ে যায়। একজন পুরুষের সাথে তা পেরে ওঠা সম্ভব নয়। সেখানে সিরাজ শক্তিশালী পুরুষের মধ্যে একজন। তার মধ্যে রূপালীও এখনো আসছে না। পরী তাও থামে না। কক্ষের দেওয়ালের সাথে মশাল ঝুলানো আছে, তাতে আগুন জ্বলছে। পরী দ্রুত পদে আগুনের মশাল হাতে নিল, সিরাজের দিকে উকি ধরল। এভাবে কয়েকবার নিজেকে রক্ষা করলো পরী। কিন্তু সিরাজ মশাল সহ পরীকে হাত ধরে ফেলল। অন্য হাত দিয়ে অস্ত্র ধরে পরীর গলায়। পরী নড়াচড়া বন্ধ করে দেয়, কিছু একটা ভাবতে থাকে। সিরাজ বলে, রূপের দেমাক তোমার, তাই না? এজন্যই তো শায়ের এত পাগল। তবে আজকে পর সেই পাগলামি তুমি দেখবে না। রূপ না থাকলে তো শায়ের তোমার ধারে কাছেও আসবে না। সিরাজ মশালটা চেপে ধরল পরীর মুখের উপর। অগ্নিলাভায় মুখটা ঘুরিয়ে নেয় পরী। মুখের কাপড় বাঁধা ছিল, আগুন লেগে যায় কাপড়ে। পরীর সাথে সাথে লাথি মারে সিরাজের পশ্চাতে। হঠাৎ ছিটকে দূরে পড়ে যায়। পরী হাত দিয়ে বৃথা চেষ্টা চালায় আগুন নেভানোর, কিন্তু পারে না। আগুন ছড়িয়ে গেছে মুখের চারিদিকে এবং গলাতে। পরী কাপড়টা খুলতে চাইলে, কিন্তু ওর হাতে জখম হয়েছে, তাই ব্যথায় ঠিকমতো খুলতে পারছে না। কাপড় পুড়ে গেলেও পরীর মুখের সাথে লেগে যায়। ভীষণ জ্বালাপোড়া হতে লাগে পরীর। সিরাজ আবার উঠে দাঁড়ালো, এগিয়ে গেল পরীর দিকে। পর মুহূর্তে ঘটে গেল আরেকটি ঘটনা। পেছন থেকে একটা তলোয়ার এসে ভেদ করে সিরাজের বুকে। পিছন ফিরে পারে না সিরাজ, শুধু নিজের বুক ভেদ করে বের হওয়া তলোয়ারের রক্তমাখাটা মাথার দিকে তাকিয়ে রইল নির্বিশেষে। রক্তের স্রোত বইতে লাগলো সিরাজের বুক থেকে। রূপালী এক টান দিয়ে বের করে নিল তলোয়ারখানা। তারপর দ্বিতীয়বারের মতো আবারও একই স্থানে আঘাত করে। সিরাজ এবার শরীরের ভর ধরে রাখতে পারে না, মাটিতে লুটিয়ে পড়ে মেঝেতে। রূপালীকে দেখে ওর চক্ষু জোড়া শান্ত হয়ে যায়। মুখের কাপড়টা সরিয়ে দাঁড়িয়ে আছে সে। সিরাজের দিকে তাকিয়ে সে হেসে বলে, পেছন থেকে আঘাত করার পদ্ধতি আমি তোমার কাছ থেকে শিখেছি সিরাজ। দেখো আজ কাজে লেগে গেল। কিন্তু রূপালী আর কিছু বলতে পারে না সিরাজকে। পরীর আত্মনাদ সেদিকে ফিরে তাকায়। আগুনে পরীর শরীর একটু একটু করে ছাড়াচ্ছে। রূপালী দৌড়ে গেল পরীর কাছে। নিজের মাথাটা বাঁধা কাপড়টা খুলে সেটা দিয়ে চেপে ধরে পরীর মুখ। ঠিক ততক্ষণে শায়েরের আগমন ঘটেছে। প্রিয়তমার এরকম অবস্থা থেকে দৌড়ে গেল সে। রূপালীর হাত থেকে কেড়ে নিল কাপড়টা, নিজেই নেভালো আগুন। কিন্তু ততক্ষণে পরীর মুখের অর্ধেক ঝলসে গেছে আগুনের তাপে। শায়ের ছুটতে গেল বাইরে। খানিক বাদে মাটির কলসির ভর্তি পানি এনে ঢেলে দিল পরীর মুখে। মুখটা জ্বলছে খুব। পরী শক্ত মুখে বসে আছে। এখন মুখ দিয়ে শব্দ বের হচ্ছে না ওর। ইতিমধ্যে বাইরের হইচই শোনা যাচ্ছে। শায়ের আতঙ্কিত হয়ে বলল, সবাই চলে এসেছে, এখান থেকে পালাতে হবে, তাড়াতাড়ি চলুন। পরী উঠতে পারল না। শায়ের বিলম্ব না করে পরীকে কোলে তুলে নেয়। রূপালীকে সাথে করে পিছনের দরজা দিয়ে বের হয় ওরা। আফতাব সহ বাকি সবাই ততক্ষণে বাড়ির ভিতরে প্রবেশ করে। সিরাজ তাদের খবর পাঠিয়েছিল। আসার পথে রক্ষীদের দেখতে না পেয়ে সিরাজের চতুর মন বুঝতে পারে এখানে কিছু হয়েছে। আশেপাশে খুঁজে সেই রক্ষীদের বাধা অবস্থায় দেখতে পায়। একজন জ্ঞান ছিল না, আরেকজনের বাঁধন খুলে তাকে জমিদার বাড়িতে খবর দিতে পাঠায়। এজন্য আফতাব তার দলসহ চলে আসে।
সিরাজের নিথর দেহ পড়ে থাকতে দেখে সবাই অবাক হয়ে যায়। রক্ত ভেসে যাচ্ছে চারিদিক। কে মারল সিরাজকে? অন্য কক্ষে বেঁধে রাখা সেই রক্ষীকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়, কিন্তু সবাই সেও মৃত। আফতাবের সন্দেহটা পুরোপুরি পরীর উপর গিয়ে পড়ে। সে চারিদিকে লোক পাঠায়, পরী নিশ্চয় আশেপাশে কোথাও আছে। কিন্তু ততক্ষণে সায়ের পরীকে নিয়ে চলে যায়। পরীর শরীরে শক্তি খুবই কম। সায়ের কী করবে ভেবে পাচ্ছে না। রূপালী বলে উঠল, পরীকে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, ওর কষ্ট হচ্ছে। সায়ের রূপালীকে বলে উঠল, আপনি বাড়ি ফিরে যান, আপনার বাবা আপনার খোঁজ করতে বাড়ি যাবেন। বাড়িতে কেউ আমাদের খবর জানে না, আপনি থাকলে সব সহজ হবে। কিন্তু পরী? সায়ের খানিকটা ধমকে উঠে বলে, আপনি যান, পরিজনকে আমি সামলে নিব। রূপালী দেরি করে না, দৌড়ে চলে গেল জমিদারের বাড়ির রাস্তা ধরে। সায়ের উপায়ন্ত খুঁজতে লাগলো। এই মুহূর্তে পরীকে শহরের সব থেকে ভালো কোনো ডাক্তার দেখাতে হবে। এই রাতের বেলায় গাড়ি পাওয়া মুশকিল, কিন্তু পরী তো নিতেই হবে। রাতের বেলায় গাড়িওয়ালা চাচাকে ঘুম থেকে তুলে শহরের পথে রওনা হলো সে। সারা রাস্তা পরীকে সে বুকে চেপে ধরে রাখে। আমার কথা না শুনে কেন গেলেন আপনি সেখানে? পড়ে যান। আমি যে আপনার কষ্ট সহ্য করতে পারছি না। পরি ঠোঁট নাড়িয়ে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু পোড়া স্থানটায় ধরায় ব্যথা অনুভব করতেই থেমে যায়। সায়ের বলে, আপনি কথা বলবেন না পরিজান, দয়া করে চুপ থাকুন, চিন্তা করবেন না, আপনি শীঘ্রই সুস্থ হয়ে যাবেন। আমি থাকতে আপনার কিচ্ছু হবে না। গাড়ি থেকে নেমে নৌকার খোঁজ করে সায়ের, পেয়েও যায়। শহরে যেতে হলে পদ্মা পাড়ি দিতে হবে। এখন কোনো ট্রলার পাওয়া যাবে না। জেলেদের নৌকা দেখে যাচ্ছে শুধু। তাদেরকে এক নৌকা করে পরীকে নিয়ে রওনা হলো সায়ের। পদ্মা পার হওয়া চারটিখানি কথা না, বইটা বেয়ে যেতে অনেক সময় লাগে। এত রাতে যে আর কোনো ডাক্তারের দোকান খোলা থাকবে না। সহসা হাসপাতালগুলো বন্ধ, মনে হয় বন্ধ হয়ে গেছে। এই মুহূর্তে সায়ের নিজেকে ভীষণ অসহায় লাগছে। এমন পরিস্থিতির সম্মুখীন সে কখনো হয়নি। একটা হাসপাতালের সামনে গিয়ে দেখে সেটা খোলা পেল। অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। দুজন মহিলা ডাক্তার পরিচিকিৎসা শুরু করলো। আর সায়ের চিন্তিত হয়ে বাইরে বসে থাকে। ঘেমে একাকার হয়ে গেছে সায়ের। এই মধ্যরাতে এত কিছুর সাথে যুদ্ধ করে এত দূর এসেছে, তবু সায়ের পরীকে বাঁচাতে পেরেছে, এটাই তার কাছে অনেক। তার করা পাপের শাস্তি পরী পাচ্ছে। এজন্য সায়ের অনেক বেশি কষ্ট পাচ্ছে। সিরাজকে জীবিত পেলে সায়ের ওর যে অবস্থা করতো তা সে নিজেও ভাবতে পারছে না। মাথা নিচু করে সে বসে আছে। হঠাৎ চোখের সামনে একজোড়া পা থামতেই চোখ তুলে তাকে সায়ের। মানুষটা তার অতি পরিচিত। যদিও তার সাথে অল্প দিনের পরিচয় হয়েছিল, তবুও মানুষটা তার পরিচিত। সায়ের দাঁড়িয়ে বলল, নাইম বিস্মিত কণ্ঠে বলল, আপনি এখানে এত রাতে? এতক্ষণে যে সায়েরের চোখে পানি ফেলছিল তা সায়েরের চোখ দেখে নাইম বুঝতে পেরেছিল। ভেজা ভেজা গলায় বলল, পরিযান। বাকি কথাটা গলাতে আটকে গেল ওর। তবে নাইম বুঝে নিল তার উল্টো। সে ভেবেছিল পরি বোধহয় মা হতে চলছে, সেজন্য সায়ের তাকে হাসপাতালে নিয়ে এসেছে। তো সেদিনে নাইমের সাথে আপনার আর পরির আবার দেখা হয়। কিন্তু আপনি যে বললেন পিকলুকে আপনার বাড়িতে পাঠিয়ে দিয়েছিল পরি, তাহলে পিকলু নাইমের কাছে কিভাবে আসলো? সায়ের এতক্ষণে কথা বলতে বলতে হাঁপিয়ে গেছিল বিদায় একটু দম নিচ্ছে। হঠাৎ মুস্কান প্রশ্নে চোখ তুলে তাকায় সে। ঠোঁট জোড়া প্রশস্ত করে হাসে সায়ের। অদ্ভুত লাগে সায়েরের এই হাসি ওর কাছে। মনে হচ্ছিল এই চাহনিতে আর এই হাসি তার পরিচিত। কিন্তু মুস্কান ঠিক মনে করতে পারছে না যে এর আগে সে সায়েরকে কোথাও দেখেছে কিনা। মুস্কানকে চিন্তিত দেখে সায়ের হেসে বলে, এই চিন্তা শক্তি নিয়ে আপনি সাংবাদিক হয়েছেন? আমি তো ভাবতেই পারছি না। কথা শেষ করতে করতে আবার হাসে সায়ের। মুস্কানের ভীষণ অস্বস্তি লাগছে। এই হাসিটা ওর চেনা, কিন্তু মনে পড়ছে না সে কোথায় দেখেছে। কিন্তু গভীরভাবে ভাবার পর ওর মনে পড়ল শোভনের কথা। কিন্তু কেন মনে হলো তা সে বুঝতে পারছে না। শোভনের চোখ দুটো যেন একদম সায়েরের মতো, এমনকি হাসিটাও। কিন্তু শোভন তো রূপালীর ছেলে, নাইম তো ওকে বলেছে। তাহলে সায়েরের সাথে শোভনের এত কেন মিল? মাথা ঘোরাচ্ছে মুস্কান। এই কোন গোলকধাঁধায় আটকে গেল সে। তবে সে নিশ্চিত সায়েরের এই বিষয়ে মুখ খুলবে না। সায়ের আগের মতোই হাসছে। মুস্কান ভেবে পাচ্ছে না এরকম একটা সময় আদৌ কোনো লাগ হাসতে পারে কিনা। দুদিন পর ফাঁসি, পরীর মতো সেও হাসতে হাসতে মৃত্যুকে বরণ করতে চাইছে। মুস্কানের মনে পড়ে গেল পিকলুর কথা। হিসেব অনুযায়ী পিকলুর জন্ম 1999-তে। তাহলে পিকলুর বর্তমান বয়স 10 বছর, কিন্তু শোভনের বয়স 6। তার মানে শোভন পিকলু নয়, সে অন্য কেউ। তাহলে শোভন সায়ের পরীর সন্তান। এসব কথা মাথায় আসতে চট করে দাঁড়িয়ে পড়ে মুস্কান। সায়েরের সাথে আর কথা না বলে দৌড়ে থানা থেকে বের হয়। দিনের মধ্যপহরে সূর্য মাথার উপর খাড়াভাবে কিরণ দিচ্ছে। জ্যামের মধ্যে রিস্কা বসে ঘামছে মুস্কান। বারবার রুমাল দিয়ে ঘাম মুছছে। অর্ধেক রাস্তা এসে জ্যামে আটকে গেছে। অনেকক্ষণ বসে থাকতে থাকতে ধৈর্যহীন হয়ে পড়ছে। ভাড়া মিটিয়ে ওখানে নেমে পড়ে ঠিক তার বাকিটুকু রাস্তা সে হেঁটেই পাড়ি দিবে। হাঁটতে হাঁটতে শোভনের স্কুলের সামনে এসে দাঁড়ালো। কিন্তু স্কুল এখনও ছুটি হয়নি। ধৈর্যহীনা নারী দৌড়ে শোভনের ক্লাসরুমে ঢুকে পড়ল। তখন শিক্ষক ক্লাস নিচ্ছিল। মুস্কানকে অনুমতি ব্যতীত ক্লাসে ঢুকতে দেখে তিনি অবাক হন। কিন্তু মাকে দেখে ছোট্ট শোভনের ঠোঁটে হাসি দেখা দিল। মুস্কান যেন
স্পষ্ট সায়েরকে দেখছে শোভনের মধ্যে। অপলকভাবে শোভনের দিকে এগোতে থাকে সে। তার ব্যাগপত্র গুছিয়ে বাইরে চলে এসেছে। শোভন বলে ওঠে, আম্মু আজকে কি কোনো অনুষ্ঠান আছে? কেন বলো তো? ক্লাস তো শেষ হলো না, আর তুমি আমাকে নিয়ে এলে। তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল তাই এসেছি। ও, তুমি আমাকে সবসময় মিস করো তাই না? তোমার বাবা মাও তোমাকে মিস করে কি? ধ্যান ভাঙে মুস্কানে। সে বলে, কিছু না, চলো তোমাকে চকলেট কিনে দেবো। শোভনকে সাথে করে নিয়ে সোজা নাইমের চেম্বারে গেল মুস্কান। নাইম তখন রোগী দেখছিল। কিছু সময় অপেক্ষা করতে হলো ওদের। দুপুরের বিরতিতে নাইম বাইরে আসতে মুস্কান আর শোভনকে দেখতে পেল। মুস্কান উঠে দাঁড়িয়ে নাইমের কাছে গেল। জিজ্ঞাসা করলো, তুমি আমার থেকে একটা কথা লুকিয়েছ নাইম? এটা তুমি ঠিক করলে না। নাইম জবাব দিল না, কেননা সে জানতো মুস্কান থেকে এই এক প্রশ্ন করবে। মুস্কান আবার জিজ্ঞেস করলো, শোভন পিকলু এই নাম দুটো আলাদা মানুষের। পিকলু রূপালীর ছেলে আর শোভন পরিয়া সায়েরের সন্তান, তাই তো? সত্যি তো জানোই, আবার জিজ্ঞাসা করছো কেন? এই সত্যিটা অন্তত তুমি আমাকে জানাতে পারতে নাইম। পরি চাইনি তার সন্তানের পরিচয় কেউ জানুক, তাই আমি বলিনি। আর তাছাড়া তোমাকে তো বলেছি আমি আমার কিছু বলা নিষিদ্ধ। শায়েরই তোমাকে সব বলবে। মুস্কান নিরাশ হলো পরীর নাইমের গাছাড়া ভাব দেখে। ছেলেটা যে এখনও তাকে বুঝলো না। বিয়ের পর থেকে দেখে আসছে নাইমের এমন উদাস ভাবটা। বিয়ের দিনে শোভনকে মুস্কানের হাতে তুলে দিয়েছিল নাইম। একজন আদর্শ মা হতে বলেছিল মুস্কানকে। আর ছোট্ট শোভনের বয়স মাত্র 8 মাস। ছোট ছোট হাতে যখন সে মুস্কানকে স্পর্শ করতো তার ভীষণ ভালো লাগতো, মাতৃত্বের স্বাদ পেত। কিন্তু আফসোস, এই যে এত বছর শোভনের আসল পরিচয় জানতে পারেও। নাইম শুরুতেই বলেছিল মুস্কান যেন তাকে শোভনের বিষয়ে কোনো প্রশ্ন না করে। মুস্কান তাই করবে, কেননা এত সুন্দর একটা শিশুকে ফিরিয়ে দেওয়ার সাধ্য কারণেই। অসম্ভব সৌন্দর্যের অধিকারী এই শিশুটিকে দেখলে মন প্রাণ জুড়িয়ে যায় মুস্কানের। তাই তো বাবা মায়ের অমতে সে বিয়েতে রাজি হয়েছিল। মুস্কান নাইমকে ফিরিয়ে দিলে সে হয়তো অন্য কোনো নারীতে সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতো। যদি সেই নারী শোভনের মা হয়ে না উঠতে পারত, ভালোবাসতে না পারত। এই জন্য মুস্কান শোভনকে আপন করে নিয়েছিল। একটা সুখী পরিবার গড়ে তুলছে। শোভনকে নিয়ে বাসায় ফিরে মুস্কান দুপুরের খাবার শেষ করে ঘুমিয়ে পাড়ি দেয় শোভনকে। মুস্কান ভাবতে লাগে সায়েরের কথা। সায়ের কি শোভনকে দেখেছে? তার 2 দিন পর ফাঁসি, তবু সায়ের একটাবার শোভনের সাথে করার ইচ্ছা পোষণ করেনি কেন? এর মধ্যে কি কোনো রহস্য আছে? না, ওকে আবার যেতে হবে সায়েরের কাছে। আজকে যাবে। শোভনকে বুয়ার কাছে রেখে বিকেলে আবার সাভারে যায়। কিন্তু এবার নুজ্জামান তাকে দেখা করতে দিতে চায় না। তিনি বলেন, দেখুন, আপনাকে একবার দেখা করতে দেওয়া হয়েছে, কিন্তু বারবার একজন ফাঁসির আসামির সাথে দেখা করতে দেওয়া আমার পক্ষে সম্ভব না। মুস্কান তার প্রতিবাদ করে বলে, আর যদি আসামি সম্পূর্ণ নির্দোষ হয় তাহলে? চমকে উঠল নুজ্জামান, কি বলছেন আপনি? সমস্ত সাক্ষী সায়েরের বিরুদ্ধে। সায়ের নিজের মুখে সব সত্য স্বীকার করেছেন। আমরা সব তদন্ত করে দেখেছি। আমি যেটুকু বুঝেছি তাতে আমার মনে হয় সায়ের নির্দোষ। একটা খুন সে করেনি। সব জানতে হলে আমাকে সায়েরের সাথে কথা বলতে হবে। দয়া করে আমাকেও যেতে দিন। অতঃপর মুস্কান সায়ের সম্পর্কে যতটুকু শুনেছে তা বলে দিল নুজ্জামানকে। সব শুনে নুজ্জামান বললেন তিনিও সব শুনবেন, তবে আড়াল থেকে। কারণ সায়ের নুজ্জামানের সামনে একটা কথাও বলবে না। দুজনে সায়েরের সেলে গেল। মুস্কানের সামনে এলো, নুরজামানের দেওয়ালের পাশে রয়ে গেল। মুস্কানকে দেখে এগিয়ে এলো সায়ের। মুচকে এসে বলল, কী রহস্য ভেদ করে এলেন সাংবাদিক ম্যাডাম? আপনাকে বোঝার সাধ্য পরি ছাড়া কারণেই। এই জন্য আমি ঠিক বুঝতে পারছি না আপনাকে। আমার বাপ অজরের হাত থেকে সৃষ্টি সে। মনের কথা সে বুঝবে না তো কে বুঝবে? সায়ের একটু চুপ করে থেকে বলল, পরি যেন আমাকে একটা কথা বলছিল জানেন? বলেছিল, এটা পৃথিবী, বেহস্ত নয়। এখানে চক্ষু মুদন করে কাউকে বিশ্বাস করা উচিত না। কথাটা ঠিকই বলেছিল। তাই তো পরিজন এই পৃথিবীতে শুধু আমাকে বিশ্বাস করেছে। মুস্কান বারবার বিস্মিত হচ্ছে সায়েরের কথায়। পরি ঠিক বলেছে, এই ছেলের প্রতিটা কথায় জাদু আছে। মুস্কান বলে, আপনার কি শোভনকে দেখতে ইচ্ছা করে না? অন্তত ফাঁসির আগে ছেলের শেষ দেখা দেখতে চান না? ওর কথা আমার সামনে বলবেন না। আচ্ছা, বলবো না। তবে এটা বলুন, শোভনকে কেন নাইমের কাছে রেখেছেন? এত বিশ্বাস নাইমকে কেন করলেন? অন্য কেউ ছিল না? ডাক্তারবাবুকে বিশ্বাস করি বলে নিঃসন্তান তার হাতে তুলে দিয়েছি। শুধু তাই নয়, 10টা মাস আমার পরিজন তার কাছেই ছিল। হাসপাতালে সায়ের নাইমের মুখোমুখি দাঁড়িয়ে আছে। নাইম এখনও জানে না পরীকে কেন এখানে আনা হয়েছে। সে জিজ্ঞাসা করেনি পরীর কী অবস্থা। সায়েরের চিন্তার কোনো কথাও বলতে পারছে না। এমন সময় ডাক্তার রেবেকা বের হয়ে এলো। সায়েরকে উদ্দেশ্য করে বলল, আপনার স্ত্রীর অবস্থা খুব একটা ভালো না। মুখটা অতটা পুড়ে যায়নি, তবে শরীরে আঘাতগুলো একটু বেশি। এরকম অস্ত্রের আঘাত সে পেল কীভাবে? সায়ের জবাব দিল না। তবে নাইম বেশ অবাক। সে রেবেকাকে জিজ্ঞাসা করে, কী হয়েছে আপু? পরীর মুখ পুড়েছে মানে? শেষ কথাটা সায়েরকে উদ্দেশ্য করেই বলে নাইম। রেবেকা বলে, তুমি চেনো মেয়েটাকে? হ্যাঁ চিনি। কিন্তু কী হয়েছে?
আসলে নাইম, মেয়েটার মুখ অর্ধেকটা পুড়ে গেছে কোনোভাবে। চিকিৎসা করলে পুরোপুরি ঠিক না হলে কিছুটা ঠিক হতে পারে। হাত পা শরীরে অসংখ্য ধারালো অস্ত্রের দাগ। এর মধ্যে মেয়েটা প্রেগনেন্ট। জানি না এখন আমার কি করা উচিত। সায়ের যেন স্তব্ধ হয়ে গেল। পরি মা হতে চলছে। এর আগে তো কত চেষ্টা করেছে ওরা, তবুও কোনো লাভ হয়নি। ভাগ্য ওদের সাথে কোন খেলা খেলছে। এবার সায়ের নিজের চোখের পানি ধরে রাখতে পারে না। কথা না বলে ছুটতে গেল পরির কাছে। মুখে তার ব্যান্ডেজ, ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে বিধায় ঘুমাচ্ছে পরি। সায়ের প্রিয়তমার ক্ষতবিক্ষত হাতটাতে ধরে যত্নে চুম্বন করে হাতটা বুকের সাথে চেপে ধরে বলে, আমি পাথরের ন্যায় হয়ে গেছি পরিজান। ঢেউর পর ঢেউ আসুক আমি নিশ্চুপ থাকবো, কিন্তু আপনি না কেউ যেন না আসে। তাহলে আমি ভেঙে চুরমার হয়ে সমুদ্রে তলিয়ে যাব। আপনাকে ছাড়া আমি ভীষণ অসহায়। আমাকে ছেড়ে যাবেন না। আপনি যে মাতৃত্ব চেয়েছিলেন তা আল্লাহ আপনাকে দিয়েছেন, কিন্তু এখন এই মাতৃত্ব নিয়ে আপনাকে যুদ্ধ করতে হবে। পরে ঘুমন্ত বিদায় জানতে পারল না তার স্বামী তাকে এখনও কতখানি ভালোবাসে। তার স্বামীর বুকে জমানো ভালোবাসার রত্ন দিয়ে বাঁধানো শুধু তার জন্য। ভালোবাসার শেষ নেই যদি সেই ভালোবাসা প্রকৃতি হয়। সেই ভালোবাসা কখনো শেষ হয় না, শুধু পরিবর্তন হয় নতুন কিছুতে। পৃথিবীতে যেমন ঋতুর পরিবর্তন হয়, ঠিক তেমনই গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্তের মতো ভালোবাসা ও ঋতুর পরিবর্তন। ভালোবাসা, বিয়ে, সংসারের মতো পরিবর্তন হয় যুগ যুগ ধরে। শায়ের জানে তার প্রিয়তমার সাথে কি তার আদৌ এক যুগ থাকতে পারবে কিনা। নাইম রেবেকার সাথে কথা বলছিল পরীর বিষয়ে। বাচ্চাটা কি পরী জন্ম দিতে পারবে কিনা, নাকি পরীর জীবনে ঝুঁকি আসতে পারে। রেবেকা বলে, দেখো নাইম, পরীর শরীর এখনও ঠিক না। 3 মাস লাগবে ওর মুখ ঠিক হতে, তবে তারও বেশি লাগতে পারে, আমি নিশ্চিত নেই। ওর শরীরের ক্ষতগুলো সারতে মাসখানেক তো লাগবে। এখন ওর শরীরটা কতটা উন্নতি হবে তা আমি এখন বলতে পারছি না। যদি ওর শরীরে খারাপ থাকে তাহলে তখন অ্যাবর্শন করা যাবে। পরীর অনুমতি তো নিতে হবে। আগে পরী সুস্থ হোক, তারপর দেখা যাবে। তার আগে পরীকে সুস্থ পরিবেশে প্রয়োজন, যেখানে সে ভালোভাবে থাকতে পারে। দরজার পাশে দাঁড়িয়ে সব শুনল সায়ের। এই মুহূর্তে পরীকে কিছুতেই নুননগরী নেওয়া যাবে না। একটু সুস্থ হলে পরী আবার হত্যার খেলায় মেতে উঠবে। এতে পরীর জীবনে আশঙ্কা রয়ে গেছে। সেজন্য সায়ের নাইমের কাছে গিয়ে বলেন, আপনি পারবেন আমার পরিজনকে আপনার কাছে রাখতে? বেশি দিন নয়, পরিজন একটু সুস্থ হলে আমি তাকে নিয়ে যাব। কেন বলুন তো? পরীকে বাড়িতে নিয়ে যান, সেখানে ওর পরিবার আছে। পরী সেখানে থাকলে আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আপনাকে আমি এখন কিছু বলতে পারছি না, তবে এটুকু বলছি যে নুননগর এখন পরিজনের জন্য নিরাপদ নয়। সেখানে তার মৃত্যু অপেক্ষা করছে। আপনি কি আমার কথা রাখবেন? নাইম বুঝতে পারে কিছু একটা গণ্ডগোল আছে, নাহলে পরীর এই অবস্থা কিভাবে হলো। তাই সে কথা বাড়ায় না, পরীকে নিজের কাছে রাখতে রাজি হয়। 1 সপ্তাহ পর পরীকে হাসপাতাল থেকে নাইমের বাসায় নিয়ে যাওয়া হয়। পরী থাকবে বলে নাইমের বাসা পরিবর্তন করছে, 2টো রুম এবং রান্নাঘর। পরী নাইমের বাসায় গিয়ে বিব্রত বোধ করে। সে চায় নুননগর ফিরে যেতে, এখন একটু একটু কথা বলতে সক্ষম। তাই সায়েরকে বলে, আমি ফিরে যাব মালি সাহেব, আমাকে গ্রামে নিয়ে চলুন। সায়ের পরে হাত দুটো চেপে ধরে বলে, আপনি সেখানেই থাকবেন যেখানে আমি বলবো। স্বামী হয়ে কখনো কোনো আদেশ করিনি আপনাকে, তবে আজ করছি, আপনি এখানেই থাকবেন। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না, তাই আপনার কিছু আমি হতে দেব না। পরে আহত কলা হলে বলে, তাহলে ওরা যে আমার আপা আর আম্মাকে মেরে ফেলবে, আর জুমানকে তো আমি নবীনগড়ে পাঠিয়েছি পিকলুকে দিয়ে, ওর কি হবে? আপনার সব কাজ আমি করে দেব। আমি যাব জমিদার বাড়িতে। আপনার পরিবার রক্ষা করার দায়িত্ব আমার, আপনি চিন্তা করবেন না। পরীর খুব কাঁদতে ইচ্ছা করছে, কিন্তু এখন কাঁদা যাবে না, তাহলে ওর যন্ত্রণা বাড়বে। শায়েদ চলে যাবে ভেবে পরী ভেতরটা চুরমার হয়ে যাবে। কিন্তু স্বামীকে এখনও তার বিদায় দিতে হবে। শায়েদ নিজেও আর দেরি করতে চাচ্ছে না। এবার সে পরীর কাছে ফিরে আসবে বলে গভীর স্পর্শ রেখে দিয়ে চলে যায়। নাইমের কাছে তার সবচেয়ে প্রিয় আমানত রেখে সে দূরে পাড়ি জমায়। পরিযান পর্ব 25।